পরাজয় দিয়েই শুরু হলো বাংলাদেশের এবারের টি-20 মিশন। টেস্টে হোয়াইট ওয়াশ করার পর টি-20 প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে 39 রানে হেরেছে লিটন দাসের দল। রানে ফিরেছেন তাওহিদ হৃদয়, জাকের আলীর ব্যাটেও সেই আভাস। টি-20 বিশ্বকাপের আগে সেটাই কিছুটা হলেও আশাবাদী করছে বাংলাদেশকে। খালিদ জামিলের ম্যাচ রিপোর্টে বিস্তারিত। উড়ন্ত পারভেজ হোসেন ইমন ক্যাচটা লুফেও নিলেন। কার্টিস ক্যাম্পার খুব ভোগাচ্ছিলেন টাইগার বোলারদের। তাকে এমন দারুণ ক্যাচে ফেরানোর কাজটা সবচেয়ে কাছ থেকে দেখেছেন সুইপার ফিল্ডার সাইফ হাসান। অবাক হয়ে মাথায় হাত দিলেন। এভাবেই আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20তে মাথায় হাত দিতে হয়েছে বাংলাদেশের সমর্থকদের। তবে সেটা অন্য কারণে। গল্পটা তবে শুরু থেকেই শুরু করা যাক। টস হেরে আগে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডের হয়ে ঝড় তোলার কাজটা শুরুই করেন পল স্টার্লিং। অভিজ্ঞ এই ওপেনার শরীফুলের করা প্রথম ওভারই হাঁকান জোড়া বাউন্ডারি। পরের ওভারে নাসুমকেও ছেড়ে কথা বলেননি। সেবার অবশ্য বাউন্ডারির সংখ্যা 1। তবে বাংলাদেশি বোলারদের শাসন করার দৌড়ে পরে যোগ দিয়েছেন টিম ট্র্যাক্টর। ইনিংসটা বেশি দূর ক্যারি করতে পারেননি স্টার্লিং। দলীয় 40 রানে তানজিম সাকিবের বলে সাইফ হাসানের হাতে ক্যাচ তুলে ফিরে গেছেন। তারপরেও অবশ্য কমেনি আইরিশদের রানের গতি। স্কোর কার্ড সচল রেখেছেন দুই ভাই হ্যারি ট্র্যাক্টর আর টিম ট্র্যাক্টর মিলে। হাফ ডজন বাউন্ডারি মারে টিম তুলেছেন 19 বলে 32 রান। ভাইয়ের সাথে জুটি ছিল 24 বলে 31 রানের। টিম ফিরেছেন রিশাদ হোসেনের বলে তানজিদ তামিমের হাতে ক্যাচ তুলে। লোরকান টাকার নেমেছেন, একটা ছক্কা মেরেছেন, সাথে 2 বাউন্ডারি। শরীফুলের বলে ফেরার আগে 14 বলে তুলেছেন 18 রান। পরের ব্যাটার কার্টিস ক্যাম্পার ছিলেন আরও ইমপ্রেসিভ। 17 বলে 24 তুলে চোখ রাঙাচ্ছিলেন। তবে ইমনের ওই ফ্লাইং ক্যাচেই ফিরলেন দলীয় 149 রানের মাথায়। একপাশে ঠায় দাঁড়িয়ে থাকা হ্যারি ট্র্যাক্টর অবশ্য সমানে চালিয়ে গেছেন ব্যাট। তুলে নিয়েছেন ক্যারিয়ারের 7 নম্বর টি-20 50। 69 রানে অপরাজিত ছিলেন ইনিংসের শেষ পর্যন্ত। ডকরেলের সাথে তার পার্টনারশিপ 18 বলে 32 রানের। বোঝাই যাচ্ছে ফিনিশিংটা নিজেদের মনের মতো করতে পেরেছে আইরিশরা। 182 রানের টার্গেট একটু বেশি কি কঠিন হয়ে গেল টাইগার ব্যাটারদের জন্য? প্রশ্নের উত্তরটা পাওয়া গেল খানিক বাদেই। বাংলাদেশ দল বড় রান চেস করতে নেমে শুরু থেকেই খেইহারা। পাওয়ার প্লেতে দলীয় 18 রানের মধ্যেই বাংলাদেশের নেই 4 উইকেট। কিছু বুঝে ওঠার আগেই ফিরে গেছেন তানজিদ তামিম, লিটন দাস, পারভেজ ইমন আর সাইফ হাসান। হাল ধরার চেষ্টা করলেন রিসেন্টলি ফর্মের ধারে কাছেও না থাকা তাওহিদ হৃদয় আর জাকের আলী অনেক। দুজনে মিলে করলেন 34 বলে 48 রান। কিন্তু দিল্লি তখনও বহুদূর। তাই জাকের আলী যখন 16 বলে 20 রান তুলে ম্যাকার্থির বলে ফিরে গেলেন, পরাজয় যেন হাতছানি দিয়ে ডাকতে শুরু করে দিল। এরপর আর কোনো নির্ভরশীল পার্টনার পাননি হৃদয়। তার হৃদয়ের রক্তক্ষরণ বাড়িয়ে একে একে ফিরে গেছেন তানজিম সাকিব আর রিশাদ হোসেন। শরীফুলকে সাক্ষী রেখে হৃদয় তুলে নিয়েছেন ক্যারিয়ারের 5 নম্বর 50। হারার আগে হার মানতে চাননি মোটেও। দুজনের পার্টনারশিপে এলো 31 বলে 48 রান। টি-20তে বাংলাদেশের নবম উইকেটে এটাই সর্বোচ্চ রেকর্ড। আগেরটি ছিল 44 রানের। সেই পার্টনারশিপ ছিল জাকের আলী অনিক আর হাসান মাহমুদের মধ্যে। শরীফুল ফিরেছেন ব্যক্তিগত 12 রানে। তবে মোস্তাফিজকে সাথে নিয়ে শেষ পর্যন্ত টিকে ছিলেন হৃদয়। 50 বলে 83 রানে অপরাজিত। এমন এক দিনে এমন দারুণ এক ইনিংস খেললেন তিনি, যেদিন থাকতে হলো পরাজিতদের কাতারে। খালিদ জামিল, 71। বছর দুয়েক আগের কথা, নতুন বল হাতে নিয়ে শরীফুল তুলে নিতেন প্রতিপক্ষের উইকেট। এই মুহূর্তে টি-20 ক্রিকেটে পেসাররাই বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে, কিন্তু শরীফুল ইসলামের কি যেন হয়েছে। ফর্মের সাথে লড়তে থাকা বাহাতি পেসার যেন নিজেকে হারিয়ে খুঁজছেন। এমন চলতে থাকলে বিশ্বকাপের স্কোয়াডে শরীফুল জায়গা হারাতে পারেন। ফয়সাল হাবিবের রিপোর্ট। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20তে সবুজ পিচে নতুন বল হাতে নেন শরীফুল ইসলাম। দ্বিতীয় বলেই আইরিশ ক্যাপ্টেন পল স্টার্লিংকে আউট করার খুশিতে মাতেন এই পেসার। কিন্তু রিপ্লেতে দেখা যায় সেটা ছিল বাম্প ক্যাচ, হয়নি আউট। ওই যে হাওয়ায় মিলিয়ে গেল শরীফুলের হাসি, পুরো ইনিংসে তা আর ফেরেনি। চট্টগ্রামে প্রথম ওভারে 2 বাউন্ডারিতে 8 রান দেন শরীফুল। নিজের দ্বিতীয় ওভারে দেন 4 বাউন্ডারি সহ 18 রান। দ্বিতীয় স্পেলে ভালো কিছুর ইঙ্গিত অবশ্য দিয়েছিলেন। প্রথম ওভারে একটা উইকেট তুলে দেন মাত্র 3 রান। উইকেট পেয়ে রিদম ফিরে পেয়েছেন ভেবে ক্যাপ্টেন শরীফুলকে করান আরও 1 ওভার। সেখানেই আবার পুরনো অসুখ, বাঁহাতি পেসার দিয়ে বসেন 15 রান। ক্যাপ্টেন লিটন বিরক্তি ভরা কণ্ঠে স্ট্যাম্পের পেছন থেকে বলে ওঠেন, নিজের দোষেই রানগুলা খাচ্ছিস।
দর্শক মনে ক্যাপ্টেনের সমান বিরক্তি না থাকলেও শরীফুল বছর জুড়ে দুর্বল পারফরমেন্স করছেন, সেটা অস্বীকার করার উপায় নাই। 2025 সালে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ 5 উইকেট শিকারীর লিস্টে আছেন 3 পেসার, নাই শরীফুলের নাম। এবছর টি-20 রাডারে থাকা 5 পেসারের মধ্যে শরীফুলের চেয়ে বাজে ইকোনমি রেট শুধু তাসকিন আহমেদের। কিন্তু তাসকিন নিয়েছেন 13 ম্যাচে 24 উইকেট। অবাক করা হলেও সত্য যে গড়, ইকোনমি, স্ট্রাইক রেট সব ক্ষেত্রেই শরীফুলের চেয়ে এগিয়ে আছেন মোহাম্মদ সাইফুদ্দিন। শরীফুল ইসলামের ইউএসপি নতুন বলে সুইংয়ের সাথে উইকেট নেওয়া এবং বাঁহাতি পেসারের অ্যাঙ্গেল সৃষ্টি করা, অথচ নিজের শক্তির 2 জায়গাতেই অন্যদের চেয়ে পিছিয়ে পঞ্চগড় এক্সপ্রেস। তাসকিনই বাংলাদেশের নিয়মিত উইকেট টেকার নতুন বলে। অন্যদিকে বাঁহাতি পেসার কোটাতে অন্য সবার ধরাছোঁয়ার বাইরে মুস্তাফিজুর রহমান। তাই স্বাভাবিক প্রশ্ন, শরীফুলের জায়গা কোথায়? উপমহাদেশে হতে যাওয়া বিশ্বকাপে স্কোয়াডে 4 জনের বেশি পেসার নেয়ার কথা নয় টাইগার ম্যানেজমেন্টের। তাসকিন, সাকিব আর মুস্তাফিজ হয়তো সরাসরি ঢুকে যাবেন স্কোয়াডে। নিয়মিত ভালো পারফর্ম করতে থাকলে শরীফুল হতে পারতেন চতুর্থ জন, কিন্তু বাজে বোলিং পরিসংখ্যানের কারণে এই পেসার প্রতিনিয়ত দূরে সরে যাচ্ছেন লক্ষ্য থেকে। আইরিশদের বিপক্ষে বাকি 2 ম্যাচের সুযোগ পেলে স্রোতটা নিজের দিকে আনতেই হবে শরীফুলের। অসাধারণ কিছু করে দেখাতে হবে, তা না হলে আরেকটা বিশ্বকাপ খেলার স্বপ্ন অধরাই থাকার কথা এই পেসারের। ফয়সাল হাবিব, ৭১। প্রায় 8 বছর ধরে বিপিএল খেললেও এর আগে কখনোই নিজ বিভাগ রাজশাহীর হয়ে খেলার সুযোগ হয়নি নাজমুল হোসেন শান্তর। প্রথমবার রাজশাহীর ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত হয়ে উত্তরাঞ্চলের মানুষকে শিরোপা জেতানোর স্বপ্ন দেখিয়েছেন শান্ত। একই সাথে ভালো ক্রিকেটটাও উপহার দিতে চান টাইগারদের টেস্ট ফরম্যাটের ক্যাপ্টেন। ছিল যে রাজশাহীর হয়ে কখনো খেলার সুযোগ হয়নি, সো খুবই খুশি আলহামদুলিল্লাহ যে এবার রাজশাহীর হয়ে খেলতে পারবো। এটার জন্য পুরো ক্রেডিটটাই আমি নাবিল গ্রুপকে দিতে চাই। যেভাবে আমাকে ওনারা সাপোর্ট করেছেন বা আমার উপরে বিশ্বাসটা রেখেছেন, আমি খুবই খুশি এবং গ্রেটফুল। চ্যাম্পিয়ন হব না এটা তো ওপর আল্লাহর হাতে, বাট এতটুকু মেক শিওর করতে পারি যে দলটা আমরা গঠন করতে যাচ্ছি এই দলটা চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার মতোই দল হবে। পানির অপর নাম জীবন, সেই পানির অভাবে প্রাণ হারাচ্ছে অর্থাৎ নষ্ট হওয়ার পথে চট্টগ্রামের ক্রিকেট স্টেডিয়াম। সাগর পাড়ের মাঠের কেন এই দশা? সমস্যা সমাধানে ক্রিকেট বোর্ড কতটা তৎপর? চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সাইফুল রূপক। এই মাঠটাও যদি আসলে আমরা খারাপের দিকে না গিয়ে যেতে হয় তাহলে এই প্রবলেমটা সলভ করা খুবই ইম্পর্টেন্ট। আমরা চাই না যে একটা ইন্টারন্যাশনাল ভেন্যু এইভাবে করে নষ্ট হয়ে যাক। কে নষ্ট করছে, কেন নষ্ট হচ্ছে? চট্টগ্রামের মাঠ ফতুল্লা স্টেডিয়াম মরে গেছে, ক্রিকেটাঙ্গনে আক্ষেপের শেষ নাই। সাগরপাড়ের সাগরিকা স্টেডিয়ামও কি ওই পথেই যাচ্ছে? দুশ্চিন্তার বড় কারণ পানির অভাব। পর্যাপ্ত জলের ঘাটতিতে পিচ আর আউটফিল্ডের 12টাই বাজছে। সমস্যার সমাধান করতে আদা জল খেয়েই নেমেছেন বিসিবির ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান শানিয়ান তানিম। ওয়াসার থেকে পানি নিচ্ছি, মাঝে মাঝে ডিসেম্বরে জানুয়ারিতে চিটাগংয়ের পানির ঘাটতির কারণে আমরা মাঝে মাঝে 2 সপ্তাহের মতো পানিও পাই না। এখানে পানি লাগে প্রায়, আপনি ম্যাক্সিমাম যদি চিন্তা করেন অ্যাট ইটস প্রাইম তখন 4 লক্ষ লিটার পানি লাগে। নট নেসেসারিলি এভরিডে 4 লক্ষ লিটার লাগে, বাট একটা ইন্টারন্যাশনাল ভেন্যুর জন্য যদি একদিনের জন্য 4 লক্ষ লিটার পানি লেগে থাকে সেটার ফ্যাসিলিটিও থাকা উচিত। তো অলরেডি আমরা একটা স্টেপ নিয়েছি, অলরেডি ডিপ টিউবওয়েল এবং ওখানে ওয়াটার ট্রিটমেন্টের কাজ চলছে। একটা ইন্টারন্যাশনাল ভেন্যুর জন্য যে স্ট্যান্ডার্ডের পানি দরকার সেই স্ট্যান্ডার্ডের পানি এখন এই মুহূর্তে নেই। আপনারা জানেন যে চিটং যেহেতু সমুদ্রের অনেক কাছে, সো ওটার জন্য যে সল্ট লেভেল থেকে শুরু করে আরও যেসব স্পেসিফিকেশনগুলো আছে সেই স্পেসিফিকেশনে এখনকার পানির যে কোয়ালিটি চিটংয়ের সেটাতে আমরা অনেক পিছিয়ে আছি। সো আমাদের এখানে ওয়াটার ট্রিটমেন্ট করা ছাড়া কোনো সলিউশন নাই। আমার কাছে মনে হয় এটা একটা লং টার্ম সলিউশন হবে। 2-1 জায়গায় দেখলাম যে চেয়ারের একটা সমস্যা, ভাঙাচোরা, এগুলো নিয়ে আসলে আপনার কতটুকু কনসার্ন? ওটা আমরা যখন এই বোর্ড এসেছি তখন আমি একটা ইন্সপেকশন করেছিলাম। সো ইন্সপেকশনের সাথে সাথে আপনারা ওই শহীদ শ্রাবণ স্ট্যান্ড এবং আবু সাইদ স্ট্যান্ড আপনারা ওটা যদি খেয়াল করে থাকেন ওখানে কিছু চেয়ারের সমস্যা আছে, সেটাও আমরা রেকটিফাই করছি। অলরেডি আমরা ওয়ার্ক অর্ডারও দিয়ে দিয়েছি আরএফএলকে, সেটা তারা কাজ করছে এবং ইনশাল্লাহ বিপিএল এর আগে ওখানে প্রপার সিটিং এবং ওখানকার জন্য টিকেটিং করা হবে। চট্টলার মাঠে ঘাসের সবুজ ভাবটাও কমে অনেকটাই ধূসর লাগছে। পানি কম পেলে ঘাস শুকিয়ে যেতে পারে, তখন ফিল্ডিংয়ের সময় ডাইভ দিতে গিয়ে বিপদেই পড়তে পারেন ক্রিকেটাররা। সাইফুল রূপক, ৭১, চট্টগ্রাম। নিলাম তালিকায় ভুলভাল এখনো চলছে কাটাছেঁড়া। জোড়াতালির বিপিএল দেখা যাবে আরও একবার, যেখানে প্রথমবার অংশ নিয়েই নোয়াখালী চমক দেখাতে চায়। সৌম্য আর হাসান মাহমুদের পর দলটা লঙ্কান কুশাল মেন্ডিসকে করেছে কনফার্ম। রোববার হবে বিপিএল সিজন 12 এর নিলাম, তবে টুর্নামেন্ট পিছিয়েছে আরও 1 দফা।
নতুন সূচিতে আসরের ওপেনিং ঢাকায় ডিসেম্বরের 24 তারিখ। 2 দিন পর প্রথম ম্যাচ গড়াবে সিলেটের মাঠে। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। টি-20 স্কোয়াড থেকে বাদ মিরপুরে শামীমের উইলো থেকে 4 ছক্কার ধুমধারাক্কা আওয়াজ। ফিনিশিং রোলে চাঁদপুরের শামীম পাটোয়ারিকে পেতে নিলামের টেবিলে নোয়াখালী এক্সপ্রেস নাকি কাড়াকাড়ি করতে চায়। কোচ হিসেবে খালেদ মাহমুদকে পেতে আগ্রহী দলটা, তবে মেন্টর নিয়োগে চমকের অপেক্ষা। নোয়াখালীর হয়ে কাজ করতে বাংলাদেশে আসতে পারেন সাউথ আফ্রিকার সাবেক ক্রিকেটার মার্ক বাউচার অথবা অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার মাইকেল ভেভান। ইতিমধ্যে ঘরের ছেলে হাসান মাহমুদ আর খুলনার সৌম্য সরকার পাড়ি দিয়েছেন নোয়াখালীতে। নোয়াখালী এক্সপ্রেসের জার্সি গায়ে তুলতে লঙ্কা দ্বীপ থেকে উড়িয়ে আনা হচ্ছে কুশল মেন্ডিসকে। শোনা যাচ্ছে জেসন সানাকাকেও নাকি পেতে চাচ্ছে দলটা। ক্যারিবিয়ান জনসন চার্লসের সঙ্গেও নাকি কথাবার্তা অনেকটাই পাক্কা। একের পর এক চমক দেখাতে চায় বিপিএলে একদম শেষে নাম লিখানো দলটা। ইতিমধ্যে লোগো উন্মোচন হয়েছে, এবার জার্সি উন্মোচনের পালা। নোয়াখালীবাসীর জন্য সুখবর, তাদের শহরেই হতে পারে জার্সি আনভেলিং এর প্রোগ্রাম। ওয়েট করুন ভাইয়া, আসলে এখন হিট উঠছে ভাইয়া, আমি এই হিটে আজকে তোর যেগুলো নাশ করিয়া লাগবে। মজার খবর, নোয়াখালী এক্সপ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখা যেতে পারে জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশকে। সব ঠিক থাকলে কাবিলা খ্যাত এই অভিনেতা নোয়াখালীর জার্সিতে মাঠের বাইরে থেকে বিপিএল মাতাবে। নোয়াখালী যতই চমকের চেষ্টা করুক, বিপিএল নিয়ে শঙ্কা এখনো কাটেনি। হাতে সময় কম, নিলাম 2 দিন পর, দল এখনো গোছানো বাকি। ক্রিকেটারদের সাইজ না জেনেই অনেক দল হেলমেট, ব্যাট, প্যাড, গ্লাভস অর্ডার করছে, আবার অনেকেই বসে আছে। তাই এবারও গুলিস্তানের হেলমেট পরে ক্রিকেটাররা ম্যাচ খেলতে নামলে কি অবাক হবার কিছু থাকবে? নিলামের আগে দেশি আর বিদেশি ক্রিকেটারদের তালিকা পৌঁছে গেছে দলগুলোর হাতে। এবার তালিকায় আইপিএল খেলা ভারতীয় ক্রিকেটার পীয়ূষ চাওলাও আছেন, তাও আবার $35 লাখ এ ক্যাটাগরিতে। আছেন সুইডেনের আরিফ হুসাইনের মতো অনেক অখ্যাত ক্রিকেটারও। নিলাম তালিকায় সবচেয়ে বয়স্ক ক্রিকেটার 44 বছর বয়সী পাকিস্তানি শোয়েব মালিক, আছেন 41 বছর বয়সী রবি বোপারা আর সামিত প্যাটেলও। সবচেয়ে কম বয়সী ক্রিকেটার 17 বছরের আফগান লেগ স্পিনার হিলাল উর। নাহিয়ান বিন জসিম, 71। এএফসি অনূর্ধ্ব 17 এশিয়ান কাপ বাছাই গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল বাহরাইনের মুখোমুখি হবে বাংলাদেশ। সময় দুপুর 1টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে এখনো পর্যন্ত অপরাজিত থাকা বাংলাদেশ জয় পাওয়ার ব্যাপারেও বেশ আশাবাদী। এই গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে 5-0 গোলে হারানোর পর বৃহস্পতিবার হালকা অনুশীলন করেছে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। বাছাই পর্বের এই টুর্নামেন্টে একদিন পরপরই ম্যাচ খেলতে হচ্ছে দলকে, তাই সিরিয়াস অনুশীলনের চেয়ে রিকভারি সেশনেই বেশি গুরুত্ব দিচ্ছে ম্যানেজমেন্ট। তবে বাহরাইনের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা হালকা মেজাজে হওয়ার কথা নয়। বাংলাদেশ চীনের পরই এ গ্রুপের তৃতীয় শক্তিশালী দেশ বাহরাইন। নিজেদের 3 ম্যাচে 2টা জিতেছে দলটা, তাই আসন্ন চ্যালেঞ্জ বাংলার যুবাদের জন্য সহজ হবে না। তবে এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করতে হলে একটা ম্যাচেও পা হড়কানো যাবে না। ফিফা বিশ্বকাপে 48 দেশের গ্রুপ নির্ধারণ হবে 5 ডিসেম্বর। জানা যাবে কে কার গ্রুপ প্রতিপক্ষ, কিন্তু তার আগে আলোচনার কেন্দ্রে ফিফার কিছু নিয়ম যা মেনে চলবে ড্র অনুষ্ঠান। গুঞ্জন শুরু হয়েছে বড় দলগুলোকে বাড়তি অ্যাডভান্টেজ দিতেই বানানো হয়েছে ড্রয়ের নিয়ম। বিশ্বকাপের আগে এই মেগা ইভেন্ট নিয়ে বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। একটা কাপ, 48টা দল, 3 ভিন্ন দেশে ফুটবলের মহাযজ্ঞ। 2026 ফিফা বিশ্বকাপের উত্তাপ আরো বাড়িয়ে দিতে 5 ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত ড্র, যেখানে নির্ধারিত হবে 12 গ্রুপে 48 দেশের পজিশন। ঠিক হবে কে হচ্ছে কার গ্রুপ অপোনেন্ট। ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হতে যাওয়া এই ড্র ঘিরে মানুষের আগ্রহ এখন তুঙ্গে। তবে এই ড্র দেখতে বসার আগে জানতে হবে নির্দিষ্ট কিছু নিয়ম, যে নিয়ম ধরে এগোবে পুরো প্রক্রিয়া। প্রথমত 48 দেশকে এরই মধ্যে 4টা পটে ভাগ করা হয়েছে। প্রত্যেক পটে আছে 12টা করে দল। র্যাঙ্কিং এর ভিত্তিতে এদেরকে ক্রমানুযায়ী 4 পটে জায়গা দেওয়া হয়েছে। স্বাগতিক 3 দেশ সহ র্যাঙ্কিং এর শীর্ষ 9 দল আছে পট 1-এ, পরের 12 দল পট 2-তে, মাঝামাঝি থাকা 12 দল পট 3-তে, আর র্যাঙ্কিং এর শেষের দিকে ও প্লে অফ খেলে আসা অবশিষ্ট 12 দল আছে পট 4-এ।
তবে সবার ভাগ্য নির্ধারণের আগে স্বাগতিক 3 দেশকে দেওয়া হয়েছে অ্যাডভান্টেজ। মেক্সিকোকে গ্রুপ এ, কানাডাকে গ্রুপ বি আর যুক্তরাষ্ট্রকে গ্রুপ বির প্রথম অবস্থানে রাখা হয়েছে। মূলত এখান থেকে শুরু হবে ড্রয়ের আনুষ্ঠানিকতা। প্রথমে পট 1-এ থাকা 12 দলকে 12 গ্রুপে ভাগ করে দেওয়া হবে। এভাবে ক্রমান্বয়ে পট 2, পট 3 এবং পট 4 এর দলগুলো পাবে নিজেদের গ্রুপ। কিন্তু এখানেই শেষ না। ফিফা বরাবরের মতো এবারও চাইছে বড় দলগুলো যতটা সম্ভব নকআউটের আগে যেন একে অপরের মুখোমুখি না হয়। সেটাকে প্রাধান্য দিয়েই বানানো হয়েছে রুলস। তো সেই রুলসের প্রথম শর্ত হলো কোনো গ্রুপে একই কনফেডারেশনের একাধিক দল থাকতে পারবে না। ব্যতিক্রম কেবল ইউএফার বেলায়, কারণ তাদের কনফেডারেশন থেকেই সর্বোচ্চ 16 দল বিশ্বকাপে অংশ নেবে। তাই এক গ্রুপে সর্বোচ্চ 2টা ইউরোপিয়ান দল থাকতে পারবে ফিফার নিয়ম অনুযায়ী। হাফ ছেড়ে বাঁচতে পারে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স আর ইংল্যান্ড। র্যাঙ্কিংয়ের শীর্ষ এই 4 দলের গ্রুপ নির্ধারিত হবে অনুষ্ঠানের স্পেশাল সেগমেন্টে। কারণ আর কিছুই না, এরা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তবে সেমিফাইনালের আগে যেন একে অপরের সাক্ষাৎ না হয় সেটাই এই ড্র অনুষ্ঠানে নিশ্চিত করা হবে। সব মিলিয়ে সময় যত এগিয়ে আসছে, গ্রুপে কে কার প্রতিপক্ষ হবে তা নিয়ে চলছে জোর জল্পনা। তবে সব কৌতূহলের শেষ হবে 5 ডিসেম্বর কেনেডি সেন্টারে, বাংলাদেশ সময় রাত 11টায়। পার্থ বণিক, ৭১। ক্লাব ফুটবলে চলছে ব্রাজিলিয়ানদের দাপট। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে জুটি বেঁধে পারফর্ম করছেন এস্তেভাও উইলিয়ান, ওয়াও পেদ্রো। লা লিগা থেকে ভিনি, রাফিনিয়ারা। চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চেও মিলছে ওদের ধারাবাহিকতার প্রমাণ। এবার কি তবে হয়ে যাবে হেক্সা মিশন ডান? বিস্তারিত আবু নাইমের রিপোর্টে। গুনে গুনে 6 মাস পর বিশ্বকাপ প্লেয়ার গোছানোর কাজ সেরে নিচ্ছে দলগুলো। আর সেই কাজে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তি। ভিনিসিয়াস জুনিয়র, হোয়াও পেদ্রো, এস্তেভাও উইলিয়ানরা এখন বেশ ছন্দে। হেক্সা মিশনের আশাটাও হয়তো এবার পূরণ হবে। রিয়াল মাদ্রিদের হয়ে আলো ছড়াচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র, চেলসির হয়ে নিয়মিত গোল করে যাচ্ছেন হোয়াও পেদ্রো আর এস্তেভাও উইলিয়ান। বার্সার সময়টা বেশ ভালোই কাটছে রাফিনিয়ার। ইউরোপিয়ান ফুটবলে ব্রাজিলিয়ান ফুটবলাররা যে দাপট দেখাচ্ছে তা কাজে লাগাতে পারবে ব্রাজিলের হয়ে বিশ্বকাপে। ব্রাজিল জাতীয় দলের ফর্মটা অবশ্য সন্তুষ্ট হওয়ার মতো না। গেল 5 ম্যাচে 2 জয়, 1 ম্যাচ ড্র, বাকি 2 হার। তাই কার্লো আনচেলোত্তিকে শিষ্যদের নিয়ে করতে হবে শক্ত প্ল্যান। আর সেই পথ কিছুটা এগিয়েও রাখছেন 18-এর তরুণ তুর্কি এস্তেভাও উইলিয়ান। ব্রাজিলের হয়ে খেলা 6 ম্যাচে করেছেন 5 গোল। চলতি সিজনে চেলসির জার্সিতেও পেয়েছেন 5টি গোল। সময়টা দারুণ যাচ্ছে ওর। প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে এস্তেভাও এই ফর্মটা ধরে রাখতে পারলে নিশ্চিন্ত থাকবে ব্রাজিলের অ্যাটাকিং লাইন আপ। হোয়াও পেদ্রো নিয়মিত স্কোর করছেন। চেলসির সবশেষ 5 ম্যাচে 2 গোল, অ্যাসিস্টেও আছে ধারাবাহিকতা। 12 ম্যাচে 7 গোলে অবদান রেখেছেন এই তারকা। গোল করানোয় অবশ্য ভিনিও কম নয়। অলিম্পিয়াকোসের বিপক্ষে জোড়া অ্যাসিস্ট করে বর্তমান মাদ্রিদ দলের সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন্স লিগ অ্যাসিস্টের মালিক বনে গেছেন ভিনিসিয়াস জুনিয়র। এমন ছোট ছোট পরিসংখ্যানগুলোই বিশ্বকাপে ভালো করার অনুপ্রেরণা যোগাবে। গেল 23 বছরে 5 বার হেক্সা মিশনের মাঠে নামলেও শেষ পর্যন্ত তার হয়ে ওঠেনি। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলটা ঠিকঠাক কাজে লাগাতে পারলে এবার হয়তো বহুদিনের আশা পূরণ হবে ব্রাজিলের। আবু নাইম, ৭১। এছাড়া এই মুহূর্তে খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।